ক্রিং দেবী কংসাবতী নমঃ। ওং হ্রিং ব্রিং ক্রিং দেবী কংসাবতী নমঃ। ওং হ্রিং ব্রিং ক্রিং দেবী কংসাবতী নমঃ। আরে এই হেরে যাওয়া জীবন যে আমি আর কিছুতেই যাপন করতে পারছি না মা। বারবার আমি একই চেষ্টা করি ওই ভোলা আর কৈলাসপুরকে ধ্বংস করার, কিন্তু প্রতিবারই আমি ব্যর্থ হই আর আমাকে প্রতিদিন পরাজয়ের গ্লানি নিয়ে ফিরে আসতে হয়। এইভাবে কি বাঁচা সম্ভব তুই বল মা? আমি জানি ভীমানি, তোর অন্তরের জ্বালা আমি অনুভব করতে পারি, কিন্তু তুই যে উদ্দেশ্য আর লক্ষ্য নিয়ে ওই কৈলাসপুরের দিকে ঝাঁপিয়েছিস, সেই পথে যে সব থেকে বড় বাধা মহাশুভ শিব শক্তি। সেই শক্তিকে পরাজিত করতে গেলে যে তোকে সঠিক সময়ের অপেক্ষা করতেই হবে। কিন্তু কবে মা? হ্যাঁ, কবে 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 সেই সময় আসবে? কবে আমি ওই ভোলাকে কাবু করতে পারবো? কবে আমি তার কর্মের উচিত শিক্ষা দিতে পারবো? নিজের ওপর আস্থা হারাস না ভীমানি, আমি বলছি সেই সময় আসবে। আজ রাত কোটাল পূর্ণিমার রাত। এই রাতে আকাশের চাঁদ হবে লাল। এই চাঁদের আলো যতক্ষণ পৃথিবীর উপরে পড়বে, জগতের কোনো শুভ শক্তি তার প্রভাব বিস্তার করতে পারবে না। আর এই সুযোগেই তোকে মোক্ষম আঘাত হানতে হবে ওই ভোলার ওপর। শুধু ভোলা কেন মা, এমন সুবর্ণ সুযোগ যেখানে আমাদের সামনে আমরা গোটা কৈলাসপুরের ওপরেই তো নিজের আঘাত হানতে পারি, তাই না? না বিমানি, আগে আমাদের ওই কৈলাসপুরের যে রক্ষাকর্তা ওই ভোলাকে সরাতে হবে। আর ওকে সরাতে পারলেই জানবি কৈলাসপুর তোর দখল করতে আর কোনো অসুবিধাই হবে না। কিন্তু কি উপায়ে মা? আমার সব শক্তির উপর যখন আমার নিজেরই আর তেমন ভরসা নেই, তখন আমি আমার এমন কোন শক্তি প্রয়োগ করব যা দিয়ে ভোলার উপর আঘাত হানা যাবে? যাবে যাবে ভীমানি, তুই তোর নিজের শক্তি দিয়েই ভোলাকে তার চরম শাস্তি দিতে পারবি। নিজের অন্তরের শক্তিকে তুই জাগ্রত কর ভীমানি। আমি বলছি, তোর মধ্যেই লুকিয়ে আছে সেই শক্তি যা দিয়ে তুই ভোলাকে শাস্তি দিতে পারবি। তবে তাই হোক মা, আমি আমার অন্তরের সমস্ত শক্তি দিয়ে আজ ভোলার উপর আঘাত হানবো। আমি কথা দিচ্ছি তোকে মা, আজ আমার হানা আঘাত থেকে ভোলাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। হে অন্তর শক্তি উদ্বুদ্ধ হ, হে জ্ঞান শক্তি জাগরিত হ, হে তন্ত্র শক্তি বিকাশ ঘটাও। হে অন্তর শক্তি উদ্ভূত হও, হে জ্ঞান শক্তি জাগরিত হও, হে তন্ত্র শক্তি বিকাশ ঘটাও। হে অন্তর শক্তি উদ্বুদ্ধ হও, হে জ্ঞান শক্তি জাগরিত হও, হে তন্ত্র শক্তি বিকাশ ঘটাও, বিকাশ ঘটাও। জেগেছে মা, আমার অন্তরের কালো শক্তি আজ জেগে উঠেছে। এই কালো বালির ক্ষমতা অনেক। এই বালির ছোঁয়া যার শরীরের উপর পড়বে, সে অন্তর থেকে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। জগতের কোনো শক্তির ক্ষমতা নেই এই শক্তিকে ধ্বংস করে। মামেক, মামেক! শোন মামেক, আজ তোর হাতে আমি তুলে দেব আমার অন্তরের সব শক্তির নির্যাস। এই শক্তির ক্ষমতা অনেক। এই শক্তি লুকিয়ে আছে এই কালো বালির মধ্যে। বালির মধ্যে হয়ে গেল। বালি যেমন সহজেই ঝরে পড়ে, আমার মনে হয় আমার সব শক্তিও তেমনি দরকারের সময় ঝরে যাবে। বলছি, বালি ছেড়ে অন্য কিছু দিলে হতো না? এঁটেল মাটি বা কিছু, তা ওই এঁটে থাকতো আর কি। চুপ কর বেয়াদব, ফাটা গর্ধব! আমার শক্তি নিয়ে মস্করা করিস?
এই শক্তির এক কণা বালি তোর শরীরে ছিটিয়ে দিলে বুঝবি কত ধানে কত চাল। একেবারে ছটফট করতে করতে তুই শেষ হয়ে যাবি। ওরে বাবারে, তাহলে থাক, এমনিতেই আপনার এখানে বেকার খাটতে খাটতে আমার জীবন একেবারে ওষ্ঠাগত, তার উপরে জ্বলা পোড়ার ধকল শরীর কিছুতেই নিতে পারবে না। তাহলে বাজে না বকে, যা বলছি মন দিয়ে শোন। এই বালি ভর্তি কাঁচের বোতল নিয়ে আজ রাতে আকাশে যখন লাল রক্তমুখী চাঁদ তার আলো ছড়িয়ে দেবে কৈলাসপুরের চারিদিকে, তখন তুই সেখানে যাবি। তারপর ভোলার বাড়িতে গিয়ে আড়াল থেকে তার উপর এই বালির সবটা ছড়িয়ে দিবি। ভোলা কি আর আমার মতো আপনার বাধ্য শিষ্য গুরুদেব, যে আমি চাইবো আর সে আমাকে বালি ছড়াতে দেবে? বরং আমাকে দেখতে পেলে সেই উল্টে এসে আমাকে মেরে পাট করে দেবে। সে কে কি করবে আমার জানার দরকার নেই। তোকে যা কাজ দিলাম তা তোকে করতেই হবে। শোন, আজ আমার হাতে সব থেকে ভালো সুযোগ এসেছে এই ভোলাকে শেষ করার। একবার যদি আমি আমার কাজে সফল হতে পারি, তাহলে গোটা কৈলাসপুর আমার, শুধুই আমার। সেগুড়ে বালি, ভোলার বাড়িতেই শক্তিশালী শিবলিঙ্গ আছে, সে ভোলার উপর কিছু করছি দেখে যদি বাধা দেয়, ওরে বাবা, একে ভোলায় রক্ষে নেই, তার ওপর আবার ভোলেনাথের রোষ, আমি তো নিজেই জ্বলে পুড়ে যাব গুরুদেব। কেউ তোর কিচ্ছু করতে পারবে না, বললাম তো। লাল চাঁদের লাল জ্যোৎস্না যতক্ষণ কৈলাসপুরে থাকবে, ততক্ষণ কোন শুভ শক্তি আজ জগতের বুকে নিজের কাজ করতে পারবে না। যা এখন, আর কথা না বাড়িয়ে রাতের জন্য প্রস্তুত হ। মনে রাখিস, আজ আমাদের কাছে সব থেকে সুবর্ণ সুযোগ। এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। হে মা, মা কংসাবতী, মা, তোর নির্দেশ মতোই আমি আমার অন্তর্নিহিত সকল শক্তিকে কেন্দ্রীভূত করে আমার মহাশক্তি বালুরাশি পাঠালাম ভোলাকে নিকেশ করতে। তুই দেখিস যেন আমি এবার আমার লক্ষ্য পূরণ করতে সফল হই। মা, মা, মা কংসাবতী, জয় মা। এই মা, সব নাড়ুগুলো তুমি আমায় দিয়ে দিলে মা? এক্ষুনি নন্দী আসবে পড়াশোনা করতে, ও তো একটাও পাবে না। তোকে অত চিন্তা করতে হবে না। নন্দীর জন্য না রেখে আমি কি তোকে সব দিয়ে দিয়েছি ভেবেছিস? নন্দীর জন্য আলাদা করে রাখা আছে। সত্যি মা, তোমার সব কথা মনে থাকে, কোনো কথাই তুমি ভুলো না। মায়েরা কি সন্তানদের ভালো লাগার কথা কখনো ভুলতে পারে রে? তোর মতো নন্দীও তো আমার এক ছেলে, তাহলে তার কথা না ভাবলে কি আর আমার চলে? ও, সব আদর শুধু ভোলারই, আর আমার আদর কই? আছে আছে, সবার জন্য সব তুলে রেখেছি। আরে বাবা, তুই তো আমার বড় ছেলে, এই বাড়িতে ভোলার আগে তো তোর অধিকার। আর সেই তোর জন্য না রেখে কি আমি ভোলাকে কিছু দেবো ভেবেছিস? দেখ মহেশ, দেখ আমার মা কত ভালো, কত সবার খেয়াল রাখে, দেখেছিস? শুধু তোর একার নয়, মা আমারও। আচ্ছা, ভোলা তার মানে এইখানে আছে। এই উপর থেকেই তাহলে আমি এই কালো বালি ওর উপর ছড়িয়ে দেব, তাহলেই ব্যাস, কেল্লা ফতে। বা ভোলা বা, আমি আসবো তুই জানিস, তাও তুই আমাকে ছাড়াই সব নাড়ু খেতে শুরু করে দিলি বল। হ্যাঁ ভোলা দাদা, এটা তুমি খুব খারাপ করলে। এবার তো নন্দী দাদা তোমার সব নাড়ুগুলোর উপর নজর দেবে, তোমার ওই নাড়ুগুলো তো আর হজমই হবে না। কি বলতে চাইছিস কি তুই? আমি লোকের খাবারে লোভ দিই? না না, তুমি লোভ দেবে কেন? শুধু কোনো খাবারের জিনিসের ওপর তোমার চোখ পড়লে তুমি আর সেখান থেকে চোখ সরাতে পারো না, এই যা। যা, তাকেই তো লোভী বলে। ওই, তার মানে তুই আমাকে লোভী বলছিস? মহেশ যখন বলছে তাকেই লোভী বলে, তখন তো আর। দেখেছো কাকি, সবাই মিলে আমাকে কেমন লোভী বলছে। আমি কিন্তু এখানে থাকবো না। দাঁড়া দাঁড়া, তোকে অন্য কারোর খাবারে লোভ দিতে হবে না। তোর আনন্দী কাকি যখন আছে, তুই ভোলার খাবারের দিকে তাকাবি কেন? এই নে।
কতদিন নাড়ু খাই না, নাড়ুগুলো দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই খেতে হবে। আমিও যদি দুটো খেতে পারতাম। এই পশু পাখির কাঁচা মাংস খেয়ে খেয়ে মুখ একেবারে হেজে গেছে। একটু নিচের দিকে নামি, তারপর সুযোগ বুঝে ওই নন্দীর থালা থেকে দুটো নাড়ু তুলে নিয়ে তারপরে কালো বালি ছিটিয়ে দেব ভোলার উপর। এমনিতে ওই অন্ধকারে আমাকে কেউ দেখতে পাবে বলে মনে হয় না। যা ভেবেছিলাম তাই, এই নাড়ু সত্যি খুব ভালো খেতে। আরো একটা খেতে হচ্ছে। এই মেরেছে, আমার দুটো নাড়ু কমে গেল কি করে? তবে কি ভোলা? না না, ও নেবে না। বকুল, না না, ও তো এমনি মিষ্টি খেতে চায় না। তার মানে মহেশ, মহেশ নিয়েছে আমার নাড়ু। বেটা বজ্জাত, দাঁড়া, আমি মজা দেখাচ্ছি। এই নন্দী, ভালো হবে না বলে দিচ্ছি। কি হয়েছে মুখে বল না। তুই আমার নাড়ু খেয়েছিস কেন? কেন? নাড়ু? আমি আবার কখন নাড়ু খেলাম? দেখি আমার ঢালা কালো বালি ভোলার উপর না পড়ে ওই গরুটার উপর গিয়ে পড়লো কি করে? সর্বনাশ করেছে। মহেশ, কি হলো তোর? মহেশ! আমি কিন্তু কিচ্ছু করিনি। আমি তো ওর কাছে যাওয়ার আগেই। আমরা জানি নন্দী দাদা, কিন্তু মহেশের হঠাৎ কি হলো? মহেশ, এই মহেশ, কি হলো তোর? মা, তুমি একটু ওকে দেখো, আমি কবিরাজ কাকাকে নিয়ে আসছি। নন্দী, বকুল, চল আমার সঙ্গে। হে ভোলানাথ, এ কি অঘটন ঘটালে তুমি আমার মহেশের সঙ্গে? না না, ওকে তুমি সুস্থ করে দাও ভোলানাথ, ওকে তুমি সুস্থ করে দাও। আমার মহেশের এই কষ্ট যে আমি আর চোখে দেখতে পারছি না। দয়া করো ভোলানাথ, তোমার অংশ এই মহেশকে তুমি সুস্থ করে দাও। তাড়াতাড়ি চল সবাই, আমার কিন্তু মহেশের অবস্থা দেখে খুব চিন্তা হচ্ছে। আমাদের যেমন করে হোক কবিরাজ কাকাকে বলে ওকে সুস্থ করে তুলতেই হবে। কিন্তু হঠাৎ ওর এমন কেন হলো কিছুই তো বুঝতে পারছি না। তবে কি নাড়ু খেয়ে মহেশের এমন দশা হলো ভোলা? আমার কিন্তু পেটটা কেমন গুলোচ্ছে ভাই। এই, তুই থাম তো। প্রথমত মহেশ তোর নাড়ু খাইনি। তাছাড়া নাড়ু খেয়া হওয়ার হলে তো সবার আগে আমার হতো, কারণ আমিও নাড়ু খেয়েছি। মহেশের এই অবস্থা নাড়ুর জন্য নয়, অন্য কোনো কারণে হয়েছে। কিন্তু সেই কারণটা কি বলে দাদা? তা আমরা না বুঝলেও কবিরাজ কাকা নিশ্চয়ই বুঝতে পারবে। পারবে না। মহেশের যে রোগ হয়েছে তা সারানো কোনো কবিরাজের কম্ম নয় ভোলা। বন্ধু, তুমি এই রাতের অন্ধকারে তুমি এখানে কি করছো? আর এই রাতেও তুমি ভোলানাথ সেজে আছো? ভোলেনাথ সেজে থাকতেই যে আমার সব থেকে বেশি ভালো লাগে বন্ধু। আর আমি এখন এলাম কারণ তুমি বিপদে পড়েছো বলে। ভোলা না, মহেশ বিপদে পড়েছে। জানি, তবে সেই বিপদ ভোলার জন্যই প্রস্তুত করা হয়েছিল। মানে? সে অনেক কথা, এখন যত সময় নষ্ট করবে তত সমস্যা বাড়বে। তাই আগে আমার কথা মন দিয়ে শোনো। বলো বন্ধু, বলো। মহেশের এই অবস্থা হলো কেন? আমার দিকে ধেয়ে আসা বিপদ ওর হলো কি করে? কোন বিপদের কথা বলছো তুমি? এই বিপদের নাম অশুভ শক্তির বিপদ। ভীমানি তার নিজের সকল অশুভ শক্তিকে কালো বালিতে পরিণত করে তা তোমার শরীরে চালান করে দিতে চেয়েছিল, কিন্তু এক প্রকাণ্ড হওয়ার কারণে সেটা করতে পারেনি। ভীমানির সব কালো শক্তি গিয়ে জমা হয়েছে এখন মহেশের শরীরে। ও পবিত্র আত্মা, এই অশুভ শক্তির প্রভাবও নিতে পারবে না, আমি জানতাম। সে কি? কিন্তু ভীমানি তো এখানে আসেইনি। তাহলে ওই কালো বালি সে আমার উপর ছড়াতে গেল কি করে? ভীমানি নয়, এসেছিল তার চেলা মামিক। সেই নন্দীর নাড়ুও খেয়েছে। কি? আমার পাতের নাড়ু খেয়েছে ওই বেটা খোকসটা? এখন মহেশের অবস্থা কিন্তু খুব খারাপ ভোলা। তাছাড়া আজ কোটাল পূর্ণিমার রাত, আকাশের চাঁদ আজ সাদা নয় লাল আলো দিচ্ছে।
এই অবস্থায় জগতের কোনো শুভ শক্তিই আর কাজ করবে না, বরং সকল অশুভ শক্তির প্রভাব হবে অনেক বেশি। এই অবস্থায় মহেশকে ওই কালো বালির প্রকোপ থেকে বাঁচাবার কেবল একটিই পথ আছে। কি পথ? বলো বলো আমাকে, কি সেই পথ? নিমতা পর্বতের গুহায় রয়েছে তান্ত্রিক শ্রেষ্ঠ ত্রিলোকনাথের লেখা একটা বিশেষ গুপ্ত পাণ্ডুলিপি। সেই পাণ্ডুলিপিতে জগতের সকল অশুভ শক্তির প্রকোপের প্রতিকার লেখা আছে। আমার বিশ্বাস সেই পাণ্ডুলিপিতেই তুমি সব পেয়ে যাবে, কিন্তু সাবধান, ওই পাণ্ডুলিপি কিন্তু মায়াবী, তাই সহজে যেন ওর মায়ায় আবদ্ধ না হও তোমরা। নিমতা পর্বত? বেশ, তাহলে চলো যাওয়া যাক সেই পর্বতে। আমি আজ পারবো না, তোমরা একাই যাও। ভোলা দাদা, বন্ধু যা বলে গেল সে তো মারাত্মক। এখন আমরা কি করব? বন্ধু যখন বলেছে তখন আমি যাব ওই নিমতা পর্বতে। আমাকে যেমন করে হোক মহেশকে সুস্থ করে তুলতেই হবে। তুই একা কেন? আমরাও যাব। একদমই তাই। তাহলে আর দেরি না করে চল এক্ষুনি। এই স্থান কিন্তু পুরোটাই মায়াবী, আর তাই এই গুহার পরিবেশ বাইরের পরিবেশের থেকে একেবারেই আলাদা। আমার তো এখানে দম নিতেই কষ্ট হচ্ছে খুব। ঠিক বলেছ নন্দী দাদা, চারদিকে কেমন যেন একটা গুমট ভাব। আমাদের তাড়াতাড়ি ওই মায়াবী পাণ্ডুলিপি খুঁজে নিয়ে এখান থেকে বেরোতে হবে। কিন্তু এত বড় গুহা, তাও অন্ধকার, আমরা ওই পাণ্ডুলিপি খুঁজে পাবো কি করে? আমিও তো তাই ভাবছি রে। বাইরে থেকে একটু আগুন জ্বালিয়ে নিলে ভালো হতো বোধহয়। দাঁড়াও, আমি একটু চেষ্টা করে দেখি। খুব ভালো বকুল, এবার আর সেই পাণ্ডুলিপি খুঁজতে আমাদের বেশি সময় লাগবে না। ওই তো সেই মায়াবী পাণ্ডুলিপি। নন্দী দাদা, তোমার আবার কি হলো গো? নন্দী দাদা, এরকম হয়ে গেল কি করে? আমার মনে হয় এই সবই ওই পাণ্ডুলিপিটার জন্য। ওটা পড়তেই ওর এই অবস্থা হলো। তাহলে এখন কি হবে? আমাদের যেমন করে হোক ওই পাণ্ডুলিপিটা ওর হাত থেকে কাটতে হবে। বকুল, তুই দেখ নন্দীকে ঠিক করার কোনো উপায় পাণ্ডুলিপিতে পাস কিনা। আমি ওকে সামলাচ্ছি। পেয়ে গেছি ভোলা দাদা। এখানে লেখা আছে এই পাণ্ডুলিপিটাকে উল্টো করে পড়লে যাবে সে তক্ষুনি পিশাচের কবলে। তার মানে ওই পাণ্ডুলিপিটা উল্টো করে পড়েছে, কিন্তু ওকে এবার এই পিশাচ অবস্থা থেকে বার করব কি করে? এখানে সে উপায়ও আছে ভোলা দাদা। যখনই পিশাচ শরীর ছবে প্রকৃতির শুদ্ধ বাতাস, শরীর হতে পিশাচের সকল লক্ষণ পাবে হ্রাস। তার মানে আমাদের ওকে যেমন করে হোক এই গুহার বাইরে নিয়ে যেতে হবে। এ কি রে, আমরা বাইরে চলে এলাম কেন? সেই পাণ্ডুলিপি পেয়েছিস ভোলা? উফ বাবা, নন্দী তুই যা খেলা দেখালি, পাণ্ডুলিপি পেতে গিয়ে তো আমাদের হালই তুই খারাপ করে দিয়েছিলি। তুমি পিশাচ হয়ে গিয়েছিলে। আজ বলতেই হবে, ভোলা থাকে যেখানে সঙ্গী নন্দী রক্ষা পায় সেখানে। চল, আর দেরি না করে এবার আমাদের মহেশকে সুস্থ করতে হবে। কিন্তু কিভাবে ওকে সুস্থ করব সেটা তো পাণ্ডুলিপি থেকে কিছুই জানা গেল না। ঠিক বলেছিস তো বকুল, একবার দেখ তো অশুভ শক্তির প্রকোপের হাত থেকে মুক্তির কোনো উপায় এই পাণ্ডুলিপিতে লেখা আছে কিনা। কিরে, পেলি? আরে বাবা দাঁড়াও, এত বড় পাণ্ডুলিপি থেকে কি চাইলেই কোনো উপায় খুঁজে পাওয়া যায় নাকি? দে দেখে পাণ্ডুলিপিটা আমায়। এই তো পেয়েছি।
এই গুহার ভেতরেই পূর্ব কোণে একটা নীল তরলের পাত্র রাখা আছে। ওই তরল মহেশকে খাওয়ালেই ও সুস্থ হয়ে যাবে। আর দেরি করা যাবে না, এবার তাড়াতাড়ি আমাদের বাড়ি ফিরতে হবে। তোরা এসেছিস, কিন্তু কবিরাজ মশাই কই রে ভোলা? কবিরাজ মশাইকে লাগবে না মা, আগে আমাদের মহেশকে সুস্থ করে তুলতে হবে, তারপর কবিরাজ মশাইকে ডেকে আনবো। তাকে ছাড়া মহেশকে সুস্থ করবি কি করে? এই তরল দিয়ে। উফ বাবা গো, এতক্ষণে যেন ধরে প্রাণ এলো। আর এই সবটাই সম্ভব হলো ভোলা দাদার জন্যই। না ভোলা, আজ আমি সত্যি তোর জন্যই প্রাণে বাঁচলাম। ওই জন্যই তো বলে ভোলা দাদা যেখানে অসাধু সাধন হয় সেখানে।